আমি তোমাকে ইউরোপে নিয়ে আসতে চাই। চলো আমরা আবার একসাথে নতুন করে জীবন শুরু করি। আমি তোমাদের নিয়ে সারাটা জীবন বাঁচতে চাই। অতীতে আমার যত ভুল ত্রুটি হইছে, দয়া করে আমারে ক্ষমা করে দাও। তোমার ছাড়া আমি কখনো কোনো কিছু কল্পনা করতে পারি না। তুমি প্লিজ চলে আসো। আমার নাম আরিফুল ইসলাম। আমি বর্তমানে ইউরোপের দেশ রোমানিয়াতে আসছি। তার সাথে আমার পরিচয় ২০১০ সালের। সেখান থেকে ভালো লাগা, ভালোবাসা। ৩ মাসের মাথায় আমরা বিয়ে করি। আমরা নিজেরা বিয়ে করি। আমাদের এত তাড়াতাড়ি বিয়ে করার আসলে ইচ্ছা ছিল না। তো ওর পরিবার থেকে মানে আমাকে অনেক হুমকি-টুমকি দিয়েছিল। তাদের মেয়ের সাথে সম্পর্ক করা যাবে না। ১ম অবস্থায় আমার পরিবারও বিয়েটা মাইনে নিতে চায় নাই। তো আমি আরো প্ল্যান করি আমরা পলাই যাবো। আমরা রওনা দেই। তো ১ম এ আমার মামার বাড়িতে যাইয়া পৌঁছাই। পৌঁছানোর পরে মামাদের বাড়িতে আমরা ১ দিন থাকি। ১ দিন থাকার পরে মা বলতেছে, "তোরা ওখানে থাক, আমি এদিকে ম্যানেজ করতেছি।" ১ দিন থাকার পরে আমরা বাড়িতে যাই। ওখানে কাজে এনে আমাদের বিয়ে-টিয়ে হয়। মোটামুটি তারপরে আমাদের দিনটা ভালোই কাটছিল। আমি প্রায় ৩-৪ মাসের মতো বাড়িতে থাকি। বাড়িতে থাকার পরে আমি আবার ঢাকায় আসি। অন্য একটা স্থানে জব নেই। ওকে রাইখে আসি। তো তখন আবার সবকিছু একটু ঠিকঠাক হইল। আমি ওরে বাড্ডা এলাকায় একটা বাসা ভাড়া করে নিয়ে আসলাম। আমি ওরে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা আমাদের সংসার জীবন মোটামুটি ভালোই কাটতেছিল। ২-৩ বছর আমাদের খুব ভালো কাটছে। মান অভিমান এগুলা হইছে। কিন্তু একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতাম এবং সম্মান করতাম। শ্বশুরবাড়ি তারা মেনে নিয়েছিল। বছর ২ পরে মেনে নিয়েছিল। তারপরে ২০১৫ সালে তো আমার ১ম বেবি সে কনসেপ্ট করে ১ম সন্তান হয়। মাশাআল্লাহ দিন ভালোই কাটছিল। তো বাচ্চার বয়স যখন ১.৫ বছর মতো হয়, তো যেই সেলারি পাইতাম বাসা ভাড়া দিয়া আবার আমার বাড়িতে বৃদ্ধ বাবা-মা, ছোট একটা বোন তাদের ভরণ-পোষণ আমার কিছু দিতে হইতো। তো আমি একটা হিমশিম খেয়ে দিতাম। তখন আমি ওরে বুঝাই বললাম, "দেখো আমার তো সীমিত ইনকাম তুমি জানো। তো এই ইনকামে তো আমার চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা সন্তান হইছে, ওরও ভবিষ্যৎ আছে। তো আমার বলতেছে, "তুমি কি করতে চাচ্ছ?" বলতেছি, "আমি চাচ্ছি তুমি বাড়িতে থাকো। আমি যেই টাকাটা দেবো এই টাকাটা দিয়ে তুমি, বাবা-মা, ছোট বোন সবাই একসাথে চলতে পারবা।" ও বাড়িতে দেওয়ার জন্য রাজি হইল। আমি ওরে নিয়ে বাড়িতে গেলাম। সবকিছু দিয়ে আসলাম। এখন বাড়িতে আসলে কি টুকটাক ঝামেলা মনে করেন বাংলাদেশের প্রতিটা ঘরেই কিন্তু এটা চলে। শাশুড়ি, বউ টুকটাক ঝগড়াঝাটি। আমি কাজ থেকে বাসায় আসতাম। মা আমাকে ফোন করে এক কমপ্লেইন, আমার ওয়াইফ এক কমপ্লেইন। মানে এইগুলো সইতে না আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। আমারও বলতিছে, "দেখেন আমি আব্বু-আম্মুর রান্না-বান্না সবই করে দেবো। কিন্তু আমি চাচ্ছি আমি একটু আলাদা রান্না করে খাবো।" তখন আমার সন্তানটা কেবল খাওয়া শুরু করছে। তো ওর জন্য তরকারিতে ঝাল দিতে পারে না। আমি বলছি, "আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে খুশি তুমি করো।" তো বাবা-মারে রান্না করে দিত আর ও আলাদা রান্না করে খাইতো। এভাবে চলতে আছে। এভাবে করতে আমার ছেলের বয়স যখন ২ বছর পার হইল, তখন আমার ওয়াইফ আবার প্রেগন্যান্ট হয়। আমার ২য় সন্তানটাও আমার বাড়িতে হইল। তখন আমাদের দিনটা খুব ভালোই কাটতেছিল। পরে আমার ছোট সন্তানটা ও নার্সারি করে মাদ্রাসায় ভর্তি করল। তো আমাদের এলাকায় তখন হঠাৎ করে রাস্তার কাজ করা শুরু হইল। তো আমার ওয়াইফ বলতেছে যে, "দেখো রাস্তার কাজ করতেছে, বাচ্চাটার মাদ্রাসা নষ্ট হবে।" বলতেছে, "আমি তাইলে বাজারে একটা রুম ভাড়া নিয়ে কিছুদিন থাকি। আর রাস্তা ঠিক হইলে পরে আবার চইলে আসবো।" আমারে বলতেছে যে, "তোমার ৳১ আমার বেশি দিতে হবে না। তুমি আমারে আগে যে খরচ দিতা ওই টাকাটাই দিবা।" আমি আবার পরিবারের সাথে বাবা-মার সাথে আলাপ করলাম। পরে আব্বা বলতেছে, "দরকার নাই আমি আমার নাতিরে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যাবো।" তাকে আমি এই কথাটা বললাম যে, "আব্বা যদি নিয়ে যায়, নিয়ে আসে তোমার তো সমস্যা নাই।" সে এই ব্যাপারগুলা মানে কিছুতে মানতে চাচ্ছে না। এটা নিয়ে মার সাথে তার সাথে কিছু কথা কাটাকাটি হইছে। তারপরে আমি বললাম, "মা থাক ওরে যাইতে দাও।" গেল বাসা ভাড়া নিল একটা ওর মাদ্রাসার পাশে আমাদের বাজারে। তো আচ্ছা এভাবে চলতিছে। আমার ২য় সন্তানের বয়স যখন ২ বছর ৮ মাস, আমি ঢাকায় থাকি। ওর মা ওরে শীতের দিন গোসল করানোর জন্য গরম পানি করছে। তো আমার ছোট বাচ্চারা তখন খেলা করতিছে। তো পিছনে গরম পানি রাখা, ও মানে একেবারে ছিটকে যেয়ে গরম পানির ভিতরে পড়ছে। ওর মা এটা ফলো করে নাই। গরম পানির ভিতরে পড়ার পরে ওর পিছন সাইডটা একেবারে পুরো ঝলসে যায়। নিজের সন্তান যদি এরকম হয় মানে কতটা কষ্টের ব্যাপার এটা আসলে মানে প্রত্যেকে অনুভব করতে পারবে কিন্তু বুঝাইতে পারবে না। আমারে সর্বপ্রথম ফোন দিলো আমার ছোট বোন। ফোন দিয়ে শুধু কান্দতাছে। আমি ওই অবস্থায় তো রওনা দিলাম। তো আমি শেরেবাংলা মেডিকেলে গিয়ে পৌঁছাইলাম। ৭ দিন ৮ দিন ওর ট্রিটমেন্ট চললো। তারপরে ওখান থেকে ডাক্তার বলল, "উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বাণী হসপিটাল ঢাকায়। আপনারা ওখানে নিয়ে যান।" তো আমি নিয়ে যাই। শেখ হাসিনা বাণীকে ভর্তি করলাম। ৯ দিন বাইচা ছিল। ১০ দিনের দিন মারা গেছে। আমার সন্তানটা মারা গেল। আমার সবচেয়ে কষ্ট লাগে একটাই, ও মারা যাওয়ার ১ দিন আগেও আমারে ও বলতেছিল, "আব্বু আমার একটা গাড়ি কিনা দিবা?" ওরে আমি একটা গাড়ি কিনা দিছি। ও হাসপাতালের বেডটায় গাড়িটা এভাবে চাইতেছিল আর বলতেছিল, "পিপ, পিপ, পিপ, পিপ।" মানে আমি মানে এই কথাগুলো মানে কল্পনা করতে পারি না যে আমি আমার সন্তানের ডেড বডি আমি আমার
জীবনে আমার দেখতে হইব। ডেড বডি বাড়িতে আনলাম। দাফন যখন হইলো, আমরা ২ জনই মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম। আমাদের সাধারণ কোনো সেন্স ছিল না। পরে ১ সপ্তাহ পার হইলো। তো আমি ঢাকায় আসলাম আবার জব শুরু করতেছি। তখন ২০২২ সাল। আমার ওদিকে ডিপিএস সেভিংস অ্যাকাউন্টে আমার কিছু টাকা জমছিল। তখন আমি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করছি। মানে বিদেশে যাওয়ার ট্রাই করতেছি। এর ভিতর আমার একটা শালা ছিল। তো ওর জবের জন্য ৳৭,০০,০০০ দরকার। এর আগে আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওর যদি জবের জন্য টাকার দরকার হয়, আমার তো একটা ডিপিএস আছে, আমি ওখান থেকে ওরে টাকা দিব। এরপরে তাদের অল্প কিছুদিন সাড়া শব্দ ছিল না। এরপরে আমি এদিকে যে এজেন্সির সাথে কথা বলছি আসার জন্য, তার সাথে আমি কথা প্রায় কনফার্ম করে ফেলেছি, টাকা-পয়সা দেই নাই। এখন ও আমারে বলতিছে যে, "তুমি আমার ভাইরে টাকাটা দেও। তুমি তো প্রায় বিদেশে না হয় ২ বছর পরে গেলা। তোমারে তারা আবার টাকাটা রিটার্ন করবে।" পরে আমি বললাম, "দেখো, আমার সন্তানের নাম মিসবাহ। মেজর আম্মু, আমি যে সুযোগটা পাইতে হয়তোবা এই সুযোগটা নাও পাইতে পারি।" ও এই বিষয়টা মানে খুব অভিমান করছে, খুব। ওর ভাইরে অনেক ভালোবাসতো। আ আমারও ভুল এইকা, আমি তাহলে টাকা দেই নাই। এটা আমার অন্যায় হইছে, ভুল হইছে। আমি বিদেশে আসার জন্য আমি টাকা-পয়সা জমা দিলাম। তো ও করছে কি, আমাদের গ্রামের যে বাসা ছিল, ওখান থেকে ও রাগ কইরা মাল-সামানা সবকিছু নিয়া-টিয়া ঢাকায় আসছে। ঢাকায় আসছে, একা একটা বাসা ভাড়া করছে। আর আমার সন্তানরে ওর নানির কাছে দিয়ে আসছে। মানে আমার শাশুড়ির কাছে। আর ও ওখানে একটা জব নিছে। কিন্তু আমি কন্টিনিউ ওর খোঁজখবর নিতাম। ফোন দিতাম, ধরতো না। আমারে অনেক সময় রাগারাগি করতো, বকাবকি করতো। আমি তার কাছে যাইতে চাইছি। ও আমারে বলছে যে, "আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনার ডিভোর্স দিতে বাধ্য হব।" আমি এই ভয়তে তার কাছে আমি যাইতাম না। কিন্তু আমি ওদেরকে যে মাসিক খরচটা দিতাম, এই খরচটা আমি কন্টিনিউ আরকি চালাইয়া গেছি। কথা বলতাম, ওদের সাথে কথা বলতাম, হাই হ্যালো কথা বলতাম। কিন্তু ওর যে একটা অভিমান, এই অভিমানটা রইছি। তারপরে আমার বিষা হইলো। আমি ওরে বললাম, "মেজর আম্মু, আমার তো বিষা হইছে। আমি তো চইলা যাইতেছি।" বলতেছে, "আমি কি করব?" বলতেছি, "দেখো, আমি তো সারা জীবন আমার যত শার্ট, প্যান্ট পছন্দের সব তোমার পছন্দে গেছি। আমি চাই আমি তোমার পছন্দে কেনাকাটা করব। তুমি আমার সন্তানের নিয়া আসবা।" মার্চের ২২ তারিখ আমার ফ্লাইট। পরে আমি ২১ তারিখ ও রাজি হইছে, "আচ্ছা ঠিক আছে, আমি আসবো।" ও আসলো। সারাদিন কেনাকাটা করলাম। রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করলাম। সারাটা দিন আমরা থাকি। রাত্রে আমি রওনা হবো। রাত্রে ও আমার জন্য কখনো কান্না করে নাই। কিন্তু যখন আমি বাসা থেকে বেরোইছি, আমার জন্য অনেক কান্না করছে, অনেক। কিন্তু তখন আমি কান্না করি নাই। কারণ আমি যে ভেঙে পড়ি, আমি নিজের সামলাইতে পারব না। এয়ারপোর্ট থেকে মানে ও এক কথায় কান্না করতে, করতে বেহুশ হয়ে গেল। যাই হোক, আমি বিদেশে আসলাম। বিদেশে আসার পরে আমাদের কথাবার্তা হইতো ভালোই। একজন আরেকজনের সাথে কথা বলতাম। আমি আসছি তার প্রায় ২ মাস পরের ঘটনা। হঠাৎ করে ও আমার একদিন বলতেছে, "কিছু টাকা দেনা আছি এবং আমার ডাক্তার দেখাইতে হবে।" আমি ওরে বলতেছি, "আচ্ছা ঠিক আছে, সেলারি পাবো? সেলারি পেলে আমি দেব।" তো আমি আবার এখানে সেলারি পাই ২ বার। একটা হচ্ছে ২৫ তারিখ, একটা হচ্ছে ১০ তারিখ। আমার ১৫ দিন পর, পর সেলারি দেয়। তো ২৫ তারিখে আমি সেলারিটা পাইছি। পাওয়ার পরে বাড়ি থেকে মা ফোন করছে, বাড়িতে আর্জেন্ট টাকা লাগবে। আমি কিছু টাকা দেনা করে আনছিলাম। তো আমি বাড়িতে করছি কি, ওই টাকাটা পাঠাই দিছি। ২৫ তারিখের সেলারির টাকাটা পাঠাই দিছি। তো ওই লোকটা আবার টাকাটা নেয় নাই। বলছে, "আচ্ছা ঠিক আছে, আমার ২ মাস পরে দিয়েন।" আমার মা করছে কি, ওই টাকাটা দিয়া সে একটা টাচ ফোন কিনছে এবং সে একটা ফ্রিজ কিনছে। এই কথাটা আবার বাড়ির পাশে যেই হোক ফোন দিয়ে তারে লাগাই দিছে। আমার ওয়াইফ আমার কাছে ফোন দিছে। ফোন দিয়ে আমার কাছে, "জান রে, ব্যাপারটা কি হইছে?" আমার মারে কিছু খারাপ ভাষায় কথা বলছে। তো আমার কাছে ব্যাপারটা তো খারাপ লাগছে। আমারও রাগ লাগছে। পরে আমি রাগ করে বলছি, আমি তোমারে কোন টাকা দিব না। দিতে পারব না।" এই হইছে প্রধান দ্বন্দ্ব শুরু আবার। এরপরে আমি তারে বিভিন্নভাবে বলতাম যে, "দেখো, আ এভাবে তো আমাদের সম্পর্কটা যাইতে পারে না। আমাদের একটা সন্তান আছে।" আমি তারে কখনো না রাখার জন্য বলতাম না। কিন্তু আমি আমি বলতাম, "হ্যাঁ, তুমি দরকার হয় আমার একবারে মুক্তি করে দাও। আমার ভালো লাগে না। আমি তোমার আশায় থাকতে পারব না।" আমি এগুলো বলতাম। পরে সে আমারে একটা ডিভোর্স পেপার একটা কাগজ দিছে। ডিভোর্স পেপার কাগজ আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিছে। আসলে সে ডিভোর্স দিছে কি না, কি কাগজটা আমারে ডুপ্লিকেট করে দিছে আমি জানি না। কিন্তু এখন আমার সন্তানের সাথে আমার কথা হয়। আমার সন্তানের ভরণ-পোষণ সব আমি দেই। এভাবেই চলতেছে। সে আমার বাড়িতে আমার মায়ের সাথে কথা বলে, আমার বোনের সাথে কথা বলে। এমনকি আমার সাথেও কথা বলে। কিন্তু তাই আমি এরকম বুঝেছি, দেখো, আমি বিয়ে করলে আমি বিয়ে করতে পারবো। তুমি বিয়ে করলে তুমি বিয়ে করতে পারবা। কিন্তু আমাদের সন্তানটার কি হবে? আমাদের একটা সন্তান। ও তো আমাদের আসার পরে স্বস্তি পাবে না। বা তুমি যেখানে বিয়ে করবা, সেখানে যে স্বস্তি পাবে না। সে বলতেছে, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি কোনদিন বিয়ে করব না। আমি কোনদিন বিয়ে করব না।" এখন আমি পারিবারিকভাবে আমি তারে কি বলবো আপনাদের, আমি তারে লক্ষবার বুঝানোর চেষ্টা করছি যে, "আমাদের একটা সন্তান আছে, তুমি একটু ভাবনা চিন্তা করো। আমাদের আবার মিলমিশ হওয়া উচিত।" কিন্তু তার তীব্র অভিমান আবার জন্মে রয়েছে। বাচ্চাটা আমার শাশুড়ির কাছে আছে। সে একটা জব করে।
ওরে আমি সৎ বুঝতে বোঝানোর চেষ্টা করছি, আমি ব্যর্থ। আমি একটা বিয়ে করব, আমার সন্তানকে আমি সৎ মা উপহার দেব, আমি এইটা পারবো না। আমি আমার সন্তানের অনেক ভালোবাসি। তার সাথে এখন আমার কথা হয়, সন্তানের প্রয়োজনে কথা হয়। সে আমাকে ডিভোর্স দিয়েছে কিন্তু সে বিয়ে করে নাই। আমি তাকে যেকোনো মূল্যে তাকে আবার ফেরত পাইতে চাই। কারণ আমি চাই না আমার সন্তানটা মা হারাবো। আমি চাই না আমার সন্তানটা বাবা হারাবো। আমি শুধু এর একটা জিনিসই বলতে চাই, বিশেষ করে আমি আমার ওয়াইফ হিসাবে আমি অন্য কোনো মেয়েরে আমি স্থান দিতে পারি না। আমার ওয়াইফ ছাড়া আমি আমার অন্য কোনো মেয়ে আমি আমার লাইফে মানে কল্পনা করতে পারি না। তোমার ছাড়া আমি কখনো কোনো কিছু কল্পনা করতে পারি না। তুমি প্লিজ চলে আসো। তোমার স্থানটা আমার জীবনে আর কেউ নিতে পারবে না। আমি কাউরে দিতে পারবো না। আমি তোমাকে ইউরোপে নিয়ে আসতে চাই। আমরা একসাথে বাঁচতে চাই। অতীতে যত ভুল ত্রুটি হয়েছে তুমি আমারে ক্ষমা করে দিও। আমরা একসাথে নতুন করে আবার বাঁচতে চাই। চলো আমরা আবার একসাথে নতুন করে জীবন শুরু করি। মেজর আম্মু, আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক। অতীতে আমার যত ভুল ত্রুটি হয়েছে দয়া করে আমারে ক্ষমা করে দাও। আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। আমি তোমাদের নিয়ে সারাটা জীবন বাঁচতে চাই। আমি তোমাদেরকে এখানে নিয়ে আসবো, তোমাদের বাড়িতে থাকতে হবে না। কিন্তু আমার সন্তান আমি চাই না মা হারা বাবা হারা হোক।